গুড মর্নিং স্টুডেন্ট। গত ক্লাসে আমরা প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করেছিলাম। তো আজকে আমরা প্রিজমের চ্যুতিকোণ সম্পর্কে ডিটেলে আলোচনা করব। কি আলোচনা করব? আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রিজমের চ্যুতিকোণ বলতে কাকে বলে এবং প্রিজমের ন্যূনতম চ্যুতি কি কারণে হয়ে থাকে এবং প্রিজমের চ্যুতিকোণ প্রিজমের কোন কোন বিষয় এবং পারিপার্শ্বিক কোন কোন অবস্থার উপর নির্ভর করে থাকে, আজকে আমরা সেটা আলোচনা করব। তো প্রথমে আমরা প্রিজমের ন্যূনতম চ্যুতি কি সেটা সম্পর্কে জানবো। তাহলে প্রথমে কি বলছে না, আপতিত রশ্মির সাপেক্ষে প্রিজম যে নির্দিষ্ট প্রিজম কোন নির্গত রশ্মির চ্যুতিকোণ সর্বনিম্ন হয় তাকে আমরা কি বলবো? ন্যূনতম চ্যুতি অবস্থান। অর্থাৎ আপতিত রশ্মি বলতে যে রশ্মিটা এসে প্রিজমের প্রতিসরক তলের উপর পড়ে, তাহলে সেই আপতিত রশ্মি যে নির্দিষ্ট প্রিজম বলতে এখানে প্রিজমটা যে মেটেরিয়াল বা উপাদান দিয়ে তৈরি তার একটা নির্দিষ্ট প্রতিসরাঙ্ক থাকতে হবে এবং তার একটা নির্দিষ্ট প্রতিসরক কোণ থাকতে হবে। তাহলে এটা হচ্ছে প্রিজমের নির্দিষ্টতার কারণ। তাহলে নির্দিষ্ট প্রিজমের নির্গত যে রশ্মি হবে তার যে সর্বনিম্ন চ্যুতি হবে, অর্থাৎ সেটাই হচ্ছে কি তার ন্যূনতম চ্যুতির অবস্থান। তাহলে আপতিত রশ্মির কারণে প্রিজমের ন্যূনতম চ্যুতি সম্ভব। এই যে পাশের যে ছবিটা দেখতে পাচ্ছ এটা প্রিজমের ছবি, এটা আগেও আমি এঁকেছি একবার তো চ্যুতিকোণ আলোচনা করার সময়। তো এখানে আপতিত রশ্মি বলতে এখানে পিকিউটাকে বোঝাচ্ছে আর নির্গত রশ্মি বলতে এখানে আরএসটাকে বোঝাচ্ছে এবং এদের মাঝখানে চ্যুতিকোণ এই যে দেখতে পাচ্ছ ডেল্টা দিয়ে লেখা আছে, অর্থাৎ যেটা আপতিত রশ্মির যে প্রিজম না থাকলে যে পথ দিয়ে যেত সেই পথ এবং প্রতিসৃত রশ্মির যে পশ্চাৎবর্তী পথ, দুটো পথের মধ্যবর্তী যে কোণ প্রিজমের মধ্যে উৎপন্ন হবে সেটাই হচ্ছে কি তার চ্যুতিকোণ। তো এই চ্যুতিকোণ সর্বনিম্ন হওয়ার পিছনে কারণটা কি বা এই চ্যুতিকোণটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। তো প্রথমে আসছে কি আপতন কোণ। তাহলে এখানে চ্যুতিকোণটা মোট 4টে বিষয়ের উপর নির্ভর করে, তাদের মধ্যে প্রথমটা হচ্ছে কি আপতন কোণ। অর্থাৎ এখানে আপতন কোণ কিন্তু কেবলমাত্র যে I1ই হতে হবে তার কোনো মানে নেই। এখানে I2 যে পদ মেনশন করেছি রশ্মিটা কিন্তু সেই পদ দিয়ে প্রবেশ করে I1 দিয়েও নির্গত হতে পারে। তাহলে প্রিজমের যে দুটো প্রতিসরক তল আছে প্রিজমের যে কোনো তলের উপর পড়লে অপর তল দিয়ে নির্গত হলেই কিন্তু সম্ভব এটা। তাহলে এখানে আপতিত রশ্মি বা এখানে আপাতন কোণের সাথে কিভাবে নির্ভর করছে না, আপাতন কোণের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে চ্যুতি কোণের মান কি হবে প্রথমে কমতে থাকে এবং একটি সর্বনিম্ন মানে পৌঁছানোর পর আবার এখানে ব্র্যাকেটে কি লেখা আছে দেখো, আলাদা আলাদা প্রিজমের ক্ষেত্রে এর মান আলাদা আলাদা। অর্থাৎ এই যে সর্বনিম্ন মান যেটা আমি উল্লেখ করলাম এই মুহূর্তে, তো সেটা কিন্তু আলাদা আলাদা প্রিজমের ক্ষেত্রে অর্থাৎ ডিফারেন্ট উপাদানের তৈরি কাঁচ বা ডিফারেন্ট কাঁচ উপাদানের তৈরি প্রিজমের ক্ষেত্রে এবং তার কাটিং এর উপর নির্ভর করে কিন্তু এর মান আলাদা হবে। অর্থাৎ তার প্রতিসারক যে কোণ সেই মানের উপর নির্ভর করে এর মান কিন্তু আলাদা হবে। ওই জন্য বলা আছে এখানে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা। তো এরপর কি বলছে না, পৌঁছানোর পরে আপাতন কোণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারপর চ্যুতিকোণ কি হবে বাড়তে থাকবে। তাহলে এখানে কি বলছে, প্রথমে অর্থাৎ আপতন কোণের মান যখন ধীরে ধীরে শূন্য থেকে বাড়তে থাকবে তখন চ্যুতিকোণের মান কি হবে ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে প্রথমে কি হবে না, আপতন কোণের মান বাড়ছে এবং চ্যুতিকোণের মান ধীরে ধীরে কমছে এবং তারপরে চ্যুতিকোণটা যখন একদম তার সর্বনিম্ন মানে পৌঁছে যাবে, অর্থাৎ এখানে চ্যুতিকোণ কিন্তু 0 ডিগ্রি নয়, একটা নির্দিষ্ট মান 0 ডিগ্রি কিন্তু কখনোই নয়। তাহলে সেই যখন তার সর্বনিম্ন মানে পৌঁছে যাবে তারপর যখন আমরা আপতন কোণ ফার্দার বাড়াবো তাহলে সেক্ষেত্রে আবার চ্যুতিকোণের মান ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে প্রথমে হচ্ছে আপতন কোণের সঙ্গে চ্যুতিকোণটা কি প্রথমবার সরল সম্পর্ক যখন এটা কি না, যখন ন্যূনতম চ্যুতি ডেল এম এর আগের অবস্থা, অর্থাৎ ডেল এম অর্থাৎ এখানে ডেল্টা মিনিমাম বোঝাচ্ছে, অর্থাৎ চ্যুতিকোণের যে সর্বনিম্ন ভ্যালু তার আগে পর্যন্ত কি হবে না I1 বাড়ালে ডেল্টা 1 বাড়বে। অর্থাৎ সরল সম্পর্ক যখনই ডেল এম পেরিয়ে যাবে অর্থাৎ ন্যূনতম চ্যুতি যখনই সে ক্রস করবে তখন সেক্ষেত্রে I1 যদি আমরা আরো বাড়াতে থাকি তাহলে ডেল্টার মান কিন্তু কমতে থাকবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এখানে কি হবে, এটা ব্যস্ত সম্পর্ক। নেক্সট হচ্ছে কি প্রিজমের প্রতিসরক কোণ। তাহলে প্রিজমের প্রতিসরক কোণ বলতে কাকে বলে না, প্রিজমের যে প্রধান ছেদ থাকে সেই প্রধান ছেদের যে কোণের দ্বারা আমরা প্রিজমের দুটি প্রতিসারক তলের মাঝে মধ্যবর্তী যে কোণ তৈরি হয় প্রিজমের প্রধান ছেদে, তো সেটাই হচ্ছে প্রতিসারক কোণ। তো এখানে দেখো আমরা যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে প্রিজমের একটা প্রধান ছেদ এবং এখানে প্রতিসারক তল হচ্ছে দুটো, একটা হচ্ছে কি এবি আর একটা হচ্ছে এসি। তারা এ শীর্ষবিন্দুর সাপেক্ষে বিএসি কোণ করে আছে, তাহলে বিএসি কোণটা হচ্ছে এখানে এই প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণ। আর এই প্রতিসারক কোণটা সবসময় প্রিজমের যে ভূমি থাকবে তার বিপরীত দিকে হবে,
অর্থাৎ এখানে প্রিজমের ভূমি দেখতে পাচ্ছ বিসি, তাহলে বিসির উল্টো দিকে যে শীর্ষবিন্দুতে যে কোণ হবে সেটাই কিন্তু এখানে প্রিজমের প্রতিসরক কোণ। তাহলে নেক্সট কি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি না প্রিজমের প্রতিসরক কোণের উপর তাহলে কিভাবে নির্ভর করে। এখানে কি বলছে না নির্দিষ্ট উপাদানের প্রিজমের ক্ষেত্রে প্রতিসরক কোণের মান বৃদ্ধি পেলে চ্যুতি কোণের মান ডেল্টা এবং ন্যূনতম চ্যুতি কোণের মান ডেল্টা এম দুটোই বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি বলছে না প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, তাহলে প্রতিসরাঙ্কটা কার প্রিজমের কিন্তু নয়, প্রতিসরাঙ্ক হচ্ছে প্রিজমের যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের প্রতিসরাঙ্ক অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক এখানে উল্লেখ করেছে। তাহলে প্রিজমের পরম প্রতিসরাঙ্ক উপর নির্ভর করে কি প্রিজমের প্রতিসরক কোণ। তাহলে এখানে কি বলছে না প্রতিসরক কোণের মান যদি বাড়তে থাকে তাহলে চ্যুতি কোণের মান তো বাড়বে, তার সাপেক্ষে ন্যূনতম চ্যুতি কোণের মানও কিন্তু বাড়বে। মনে করো ন্যূনতম চ্যুতি যেখানে 10 ডিগ্রি হওয়ার কথা ছিল সেখানে আমার প্রিজমের প্রতিসরক কোণ এমনই ভাবে আমার আছে সেটা কিন্তু 10 ডিগ্রি থেকে বেশি হবে। তাহলে এখানে ন্যূনতম চ্যুতি কিন্তু প্রত্যেকটা প্রিজমের ক্ষেত্রে নির্দিষ্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে অন্যান্য রাশি যদি বাড়ে অন্যান্য রাশি যদি আমরা স্থির থাকে, যেমন প্রিজমের যে চ্যুতি কোণের উপর আরো যে রাশিগুলো আছে তারা সেই সমস্ত ডিপেন্ডেন্ট রাশি যদি আমরা স্থির রেখে কেবলমাত্র যদি প্রতিসরক কোণের মান বাড়াতে থাকি তাহলে কিন্তু এই ন্যূনতম চ্যুতির মানও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে দুটোই কিন্তু এর সঙ্গে সরল সম্পর্ক, প্রিজমের প্রতিসরক কোণের সঙ্গে দুটোই সরল সম্পর্ক। তাহলে এখানে দেখো ডেল্টা মানে হচ্ছে কি প্রিজমের যেটা চ্যুতি কোণ সেটা হচ্ছে প্রপোর্শনাল টু এ, অর্থাৎ প্রতিসরক কোণের সঙ্গে সরল সম্পর্ক, আর ডেল্টা এমও কিন্তু সরল সম্পর্ক। তাহলে প্রথমটা কোন কেসের জন্য হয়, প্রথমটা হচ্ছে জেনারেল কেস, অর্থাৎ যেখানে I1 নট ইজিক্যাল টু I2। এটা মানেটা কি না যখন আপতন কোণের মানটা নির্গত কোণের সঙ্গে অসমান হবে, অর্থাৎ অসমান মানে দুটো কোণের মান কখনোই সমান হবে না, কোনোটা ছোট কোনোটা বড়। তাহলে সেক্ষেত্রে I1 I2 যদি স্থির থাকে এ বাড়ালে ডেল্টা কিন্তু বাড়বে। তাহলে আর ডেল্টা এমটা কখন হবে যখন I1 ইজিক্যাল টু I2 হবে, অর্থাৎ যখন আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পরের সঙ্গে একই সরল রেখায় নির্গত হবে, বা এখানে বলতে পারো যে আপতন কোণের মান প্রতিসরণ কোণের মান অর্থাৎ নির্গত যে কোণের মান সেই কোণের মান দুটো কি হবে সমান হবে। তাহলে সেক্ষেত্রে যদি I1 I2 স্থির রাখি আর এ যদি বাড়াতে থাকি তাহলে কিন্তু ডেল্টা এম বাড়বে। তাহলে এখানে এই যে ডেল্টা এম কোন অবস্থানে হবে তাহলে সেটা আমরা একটা বিশেষ দ্রষ্টব্য এখানে আলোচনা করে নিই। কোনো একটি প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ তখনই হবে যখন ওই নির্দিষ্ট প্রতিসরক কোণ এ বিশিষ্ট প্রিজমের সাপেক্ষে আপতন কোণ ও নির্গত কোণের মান সমান হবে। তাহলে এখানে কি বলছে না যখন আমাদের এই যে ন্যূনতম চ্যুতি কোণ অর্থাৎ ন্যূনতম চ্যুতি যেটা আমরা ডেল্টা এম এতক্ষণ বলছিলাম, তাহলে সেটা কখন হবে না যখন ওই নির্দিষ্ট প্রতিসরক কোণ বিশিষ্ট প্রিজম, অর্থাৎ এখানে নির্দিষ্ট প্রতিসরক কোণ এবং নির্দিষ্ট প্রতিসরাঙ্ক বিশিষ্ট প্রিজম, তাহলে এই দুটো যদি নির্দিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে প্রিজমের সাপেক্ষে আপাতন কোণ এবং নির্গত কোণের মান যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে আপাতিত রশ্মি যে অবস্থান থেকে নির্গত হবে সেটা হবে কি নির্গত রশ্মির সঙ্গে সমান্তরাল হবে, অর্থাৎ আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের মধ্যে কোনো কোণই রাখবে না, পরস্পর সমান্তরালে নির্গত হবে অথবা একই সরলরেখা বরাবর নির্গত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না I1 আর I2 এর মান কি সমান, তাহলে I1 I2 এর মান যেখানেই সমান হবে সেটাই হবে ওই নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতি কোণ, অর্থাৎ তখন ডেল্টাটা কি হয়ে যাবে ডেল্টা এম বলে আমরা লিখবো। তাহলে যখনই I1 ইজিক্যাল টু I2 হয়ে যাবে অর্থাৎ আপতন কোণ এবং নির্গত কোণের মান যেই মুহূর্তে সমান হয়ে যাবে তাহলে সেখানেই কিন্তু সেই মানের জন্য যে ডেল্টা আমরা পাবো অর্থাৎ যে চ্যুতি কোণটা পাবো সেটাই হবে ওই প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতি কোণ। এরপরে 3 নম্বর যে পার্টটা আছে সেটা কি বলছে না প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, অর্থাৎ প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের উপরেও কিন্তু চ্যুতি কোণের মান নির্ভর করে। তাহলে এখানে কি বলছে প্রতিসরক কোণ এ নির্দিষ্ট থাকলে প্রতিসরাঙ্ক যদি বাড়াতে থাকি তাহলে চ্যুতি কোণের মান কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এখানে আগে বলে রাখি যে প্রতিসরাঙ্কের সঙ্গে যেহেতু আমাদের প্রতিসরক কোণ নির্ভর করে সেহেতু দুটোকে যদি একসাথে বাড়াই তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে আমাকে পার্টিকুলারলি প্রতিসরাঙ্কের সাথে চ্যুতি কোণের সম্পর্ক পেতে গেলে আমাকে প্রতিসরক কোণকে কিন্তু নির্দিষ্ট রাখতে হবে বা স্থির রাখতে হবে, অর্থাৎ প্রতিসরক কোণ যখন আমার নির্দিষ্ট থাকবে তখন প্রিজমের যদি প্রতিসরাঙ্ক কোনো কারণে বেড়ে যায় তাহলে কি হবে সেক্ষেত্রে চ্যুতি কোণের মানও কিন্তু বাড়বে, অর্থাৎ এখানে ডেল্টা মিউর সঙ্গে কি ডাইরেক্টলি প্রপোর্শনালি বা সরল সম্পর্কে বর্তমান
নেক্সট কি বলছে, আপতিত আলোর বর্ণ বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বর্ণ বা তরঙ্গ দৈর্ঘ্য কেন বলা হয়েছে না, বর্ণ আর তরঙ্গ দৈর্ঘ্য একে অপরের পরিপূরক, অর্থাৎ বর্ণ চেঞ্জ হওয়া মানেই কিন্তু কোনো একটি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান চেঞ্জ হবে। তাহলে এখানে কি বলছে না, আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রিজমের চ্যুতিকোণের মান কি হবে, কমবে। অর্থাৎ এখানে দেখো এই একটা কেসে আমরা ব্যস্ত সম্পর্ক পেলাম। তাহলে আপতিত রশ্মির যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রিজমের চ্যুতিকোণ কমবে, আর যদি আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কমে তাহলে প্রিজমের চ্যুতিকোণ বাড়বে। অর্থাৎ আলটিমেটলি এখানে এটাই বোঝা যাচ্ছে যে ডেল্টার সঙ্গে ল্যামডা, অর্থাৎ ল্যামডা মনে হচ্ছে যে রশ্মিটা আপতিত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, আর ডেল্টা মানে চ্যুতিকোণ। তাহলে ডেল্টা আর ওয়ান ল্যামডা এরা কি পরস্পর ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ডেল্টা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/λ। এবার এখানে কি বলছে না, সুতরাং একটি নির্দিষ্ট প্রতিসরাঙ্ক এবং একটি নির্দিষ্ট প্রতিসরক কোণ বিশিষ্ট প্রিজমের ক্ষেত্রে বিভিন্ন বর্ণের রশ্মির জন্য বিভিন্ন চ্যুতিকোণ হবে। তাহলে এখানে আমরা বর্ণ বলতে এখানে প্রধানত যে প্রাইমারি 7টা কালার আছে, অর্থাৎ সূর্য থেকে নির্গত যে মিশ্র রশ্মি তার যে 7টা বর্ণ, সেই বেসিসে আমরা এখানে কি করব না, চ্যুতিকোণের তুলনা করব। অর্থাৎ কার জন্য কোন বর্ণের জন্য চ্যুতিকোণ ম্যাক্সিমাম হবে, কোন বর্ণের জন্য কম হবে, সেই ক্রমটা কি না, প্রথমে দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ বেনি আসহ কলা বা ইংরাজিতে যেটাকে বলে ভিপ জিওর, সেই বেসিসে কিন্তু এখানে ক্রমটা লেখা হয়েছে। তাহলে এখানে সব থেকে চ্যুতিকোণ কম হবে কার, লাল রশ্মির ক্ষেত্রে। অর্থাৎ একই সাথে যদি এই 7টা বর্ণ কোন একটা প্রিজমে পড়ে তাহলে সেক্ষেত্রে সব থেকে মিনিমাম চ্যুতি কার হবে, লাল রশ্মি। অর্থাৎ এখানে চ্যুতি বলতে এখানে যে রশ্মিটা নির্গত হবে প্রতিসরণের পর, একদম ফাইনাল প্রতিসরক তল দিয়ে যে রশ্মিটা নির্গত হবে সেটা কিন্তু প্রিজমের ভূমির দিকে কম বাঁকবে, অর্থাৎ তার বাঁকার যে অংশটা সেটা কিন্তু কম হবে। আমরা যদি আগের যে ছবিটাতে যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আপতিত রশ্মিটা এখানে পড়ে প্রতিসরণ হওয়ার পর যখন দ্বিতীয় তল থেকে নির্গত হচ্ছে তখন দেখো ভূমির দিকে বেঁকে আসছে। তাহলে এটা যখন লাল বর্ণের ক্ষেত্রে হবে এতটা কিন্তু বাঁকবে না, অনেকটা উপর দিয়ে নির্গত হবে, বা বলতে পারো প্রায় সমান্তরালে নির্গত হবে। এবার যত আমার রশ্মি বেগুনির দিকে যাবে, অর্থাৎ লালের পরে কি আছে কমলা, কমলার পরে হলুদ, হলুদের পর সবুজ, নীল, আকাশি, বেগুনি, অর্থাৎ একদম লাস্টে কি আছে বেগুনি। তাহলে বেগুনি বর্ণের যে রশ্মিটা নির্গত হবে সেটা কিন্তু একদম এই সর্বনিম্ন, অর্থাৎ যতটা বেশি পরিমাণে বাঁকা যায় ততটাই কিন্তু সে বাঁকবে, অর্থাৎ তার যে নির্গত রশ্মিটা যে ভূমির দিকে সব থেকে বেশি কিন্তু বাঁকবে। তাহলে সেক্ষেত্রে আমার চ্যুতিকোণের মান কি হয়ে যাবে, সব থেকে বেশি হয়ে যাবে। তাহলে এখানে রশ্মি তাহলে হিসাবে আমরা দেখে নিই। তাহলে লালের সব থেকে কম, লালের পরে কে, কমলা, তার থেকে বেশি, তার থেকে বেশি হলুদ, তার থেকে বেশি সবুজ, তার থেকে বেশি কি হবে নীলের, তার থেকে বেশি হবে আকাশি, এবং সব থেকে বেশি হবে কি বেগুনি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে বেগুনি বর্ণের যে রশ্মি তার চ্যুতিকোণ কিন্তু সব থেকে বেশি হবে, আর লাল বর্ণের রশ্মির কিন্তু চ্যুতিকোণ সব থেকে কম হবে। এর কারণটা কি না, যেহেতু ল্যামডা, অর্থাৎ যে আমরা তো আগেই পেলাম যে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে চ্যুতিকোণ হচ্ছে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে বা যে বর্ণের রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আমরা বেশি থাকবে তাদের ক্ষেত্রে চ্যুতিকোণের মান সব থেকে কম হবে। তাহলে আমরা অলরেডি জানি যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য মান সব থেকে বেশি, সেই জন্য কি লালের চ্যুতিকোণ বেশি। অর্থাৎ এটা যে অর্ডারে হয়েছে চ্যুতিকোণের, আর ল্যামডার অর্ডারটা কি হবে তার ঠিক উল্টো। অর্থাৎ এখানে লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার থেকে কম কমলা, তার থেকে কম হলুদ, তার থেকে কম সবুজ, এইভাবে কমতে কমতে সব থেকে কম হচ্ছে কার, বেগুনি। তাহলে বেগুনির যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে বেগুনির ক্ষেত্রে চ্যুতিকোণ প্রিজমের ক্ষেত্রে কি হবে, সব থেকে বেশি হবে। আর লালের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে লালের চ্যুতিকোণ ওই প্রিজমের ক্ষেত্রে সব থেকে কম হবে। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট আমরা এখানে চ্যুতিকোণের সাপেক্ষে আপতন কোণের একটা গ্রাফ দেখবো। এখানে যে গ্রাফটাকে আমরা আই ভার্সেস ডেল্টা গ্রাফও বলি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে গ্রাফটা এইভাবে শুরু হচ্ছে, যেখানে আমরা আই এর সাপেক্ষে ডেল্টার পরিবর্তনকে পরিলক্ষিত করব। অর্থাৎ আই যদি আমরা বাড়াই তাহলে আমার ডেল্টার কি পরিবর্তন হবে, তাহলে সেটা আমরা দেখবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ এইখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তাহলে যেটার সাপেক্ষে পরিবর্তন আমি করতে চাই সেটাকে আমরা কি করব, এক্স অ্যাক্সিসে রাখবো। অর্থাৎ এখানে আই এর সাপেক্ষে আমি ডেল্টাকে পরিবর্তন করতে চাই, তাহলে আই কে রাখবো এক্স অ্যাক্সিসে, এবং যেটার পরিবর্তন করতে চাই সেটা আমরা কোন অ্যাক্সিসে রাখবো, ওয়াই অ্যাক্সিসে। তাহলে এখানে ডেল্টা যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে ডেল্টাকে আমরা কোথায় রাখবো, ওয়াই অক্ষে। তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে আই এর মান যত শূন্য থেকে আমরা ধীরে ধীরে পজিটিভ দিকে বাড়াচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, দেখো ডেল্টার মান কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে। এখানে আমরা গ্রাফের একটা স্লোপ নিয়েছি এই বাঁকানো অংশটাকে বোঝানোর জন্য। ধীরে ধীরে কমার, যখনই আমরা আই কে ধীরে ধীরে বাড়াতে বাড়াতে এমন একটা জায়গায় আই যাচ্ছে
যেখানে কি হচ্ছে না ডেল্টার মান সব থেকে নিচে হয়ে যাচ্ছে, অর্থাৎ সব থেকে কম হয়ে যাচ্ছে, তার থেকে কম কিন্তু আর হচ্ছে না। তারপরে ফার্দার যখন আমরা আরো বাড়াবো আয়ের মান, তারপরে দেখবো যে আবার ডেল্টার মান ধীরে ধীরে বাড়তে থাকছে। অর্থাৎ এখানে দেখো I1টা আর I2টা যদি আমরা দুটো ইন্টারমিডিয়েট পয়েন্ট নিই, তার মধ্যখানে যে একদম মিডিল পয়েন্টটা হচ্ছে I0, অর্থাৎ I1 থেকে I0 পর্যন্ত যখন আমরা বাড়াবো কোণের মানটাকে, তখন ডেল্টার মান কিন্তু কমতে থাকবে। তাহলে I0 যখনই ক্রস করবে, আবার যখন আমরা I2 পর্যন্ত বাড়াচ্ছি, তখন ডেল্টার মান কিন্তু আবার ধীরে ধীরে বাড়ছে। তাহলে এটা কিন্তু এই গ্রাফে আমরা আগে যেটা আলোচনা করলাম সেটা। তাহলে এখানে এই যে I0 মানটা, I0 মানের জন্য কি হচ্ছে, ডেল্টার সব থেকে সর্বনিম্ন চ্যুতিকোণ হচ্ছে, অর্থাৎ যে চ্যুতিকোণের মান সেটা সর্বনিম্ন হচ্ছে। তাহলে এখানে যে চ্যুতিকোণটা পাবো I0 জন্য, তাহলে সেইটাই হবে কি ডেল্টা এম, অর্থাৎ সব থেকে ন্যূনতম চ্যুতিকোণের মান। এরপরে যখনই আমরা বাড়াবো আরো বাড়তে থাকবে চ্যুতিকোণের মান, আর যদি আমরা কমাই তাহলেও কিন্তু বাড়তে থাকবে। তাহলে এই জন্য গ্রাফটা কিন্তু এরকম। এরপরে আমরা এই যে ডেল্টা যে এম, এই শর্ত, এখানে আমরা দুটো শর্ত পাবো এবং তার রাশিমালাকেও আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ ডেল্টা এম এর আমরা রাশিমালাটা কিভাবে পাবো, তাহলে দুটো পদ্ধতিতে আমরা উল্লেখ করবো আজকে। তাহলে একটা হচ্ছে কি লেখচিত্র পদ্ধতি, আর অন্যটা হচ্ছে গাণিতিক পদ্ধতি। তাহলে লেখচিত্র মানে লেখচিত্র থেকে আমরা বিচার করব। তো এখানে কি বলছে না, আই ভার্সেস ডেল্টা লেখচিত্রের দুটি অবস্থান এ এবং বি এখানে নেওয়া হলো। তাহলে এখানে দেখো এই গ্রাফেতে এ একটা অবস্থান আর বি একটা অবস্থান নেওয়া হয়েছে। দুটো অবস্থানের স্থানাঙ্ক কি না I1 ডেল্টা, অর্থাৎ I1 বিন্দুতে গিয়ে ডেল্টা পর্যন্ত তার অবস্থান কত I1 ডেল্টা, যেটা এ, আর বি হচ্ছে কি I2 ডেল্টা। তাহলে দুটো ইন্টারমিডিয়েট অবস্থান আমরা নিয়েছি গ্রাফের মধ্যে। তো এখানে দেখো আমি এ আর বি কে যদি যুক্ত করি, এখানে একটা স্ট্রেট লাইন পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি এ বি, অর্থাৎ এ বি এর ডিস্টেন্স যদি মেজার করি, বি এর স্থানাঙ্ক কত I2 ডেল্টা, আর এ এর স্থানাঙ্ক হচ্ছে I1 ডেল্টা। তাহলে ডেল্টা তো উভয় ক্ষেত্রে কমন আছে। তাহলে শুধু যদি আমরা এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে বিচার করি, তাহলে এ বি এর মধ্যে দূরত্ব তাহলে কত হবে I2 মাইনাস I1। তাহলে এখানে দেখো এ বি এর যে সরলরেখার যে দূরত্ব সেটা কত হবে I2 মাইনাস I1। তাহলে এবার দেখো এই যে সরলরেখাটা যত আমরা এই এ বি অবস্থান থেকে নিচের দিকে নামাবো, তত দেখো এটা কিন্তু ধীরে ধীরে ডিস্টেন্সটা কমতে 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 একদম সি পয়েন্টে গিয়ে, এই যে পয়েন্ট যেখানে দেখতে পাচ্ছ সি এর স্থানাঙ্ক কত দিয়েছে I0 ডেল্টা এম। তাহলে এই সি অবস্থানে গিয়ে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কিন্তু একবারে আর থাকবেই না, অর্থাৎ জিরো হয়ে যাবে। তাহলে এখানে I2 মাইনাস I1 জিরো হয়ে যাবে। তাহলে I2 মাইনাস I1টা জিরো হচ্ছে কোন অবস্থানে, না এই যে I0 অবস্থানে, অর্থাৎ সব থেকে মিনিমাম অবস্থানে। তাহলে এখানে কি বলছে না, যেখানে I1টা হচ্ছে কি আপতন কোণ, দুটোকেই আমরা আপতন কোণ হিসাবে ধরতে পারি। I1টা আপতন কোণ আর I2টাকে আপতন, কারণ রশ্মি যেদিক দিয়ে খুশি আপতিত হতে পারে। তাহলে I1 I2 দুটোকে আমরা আপতন হিসাবেই ধরবো। আর এখানে ডেল্টা হচ্ছে কি চ্যুতিকোণ। তাহলে এখানে বলছে এই অবস্থান থেকে যত নিচের দিকে নামতে থাকবে, এ ও বি এর মধ্যে দূরত্ব ক্রমশ কি হবে, কমতে থাকবে। তাহলে এখানে পরিষ্কার দেখাই যাচ্ছে যত আমরা এই অবস্থান থেকে নিচে নামতে থাকবো, ধীরে ধীরে কি হচ্ছে দেখো স্লোপটা সরু হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, এ বি এর ডিস্টেন্স ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে কমতে থাকার ফলে কি হচ্ছে না, চিত্রের সর্বনিম্ন অবস্থান সি এতে, অর্থাৎ চিত্রের সর্বনিম্ন অবস্থান কি সি এখানে। তাহলে সর্বনিম্ন অবস্থানের চ্যুতিকোণের মান কি ডেল্টা সর্বনিম্ন, অর্থাৎ চ্যুতিকোণের মান ডেল্টা সর্বনিম্ন, কারণ এর পরে দেখো ডেল্টা আর কিন্তু কমছে না, এরপরে কিন্তু বাড়তে থাকছে। তাহলে সর্বনিম্ন অবস্থান কিন্তু সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে ডেল্টাকে আমরা কি লিখতে পারি, ডেল্টা এম। অর্থাৎ ডেল্টা এমটা কোন অবস্থানে হলো, যখন এ বি এর মান কত জিরো, অর্থাৎ এ টু বি এর আর মধ্যে কোনো ডিস্টেন্সই নেই, একটাই পয়েন্ট হয়ে গেছে। তাহলে যদি এ বি এর মধ্যে ডিস্টেন্স না থাকে, তাহলে আমরা কি ধরবো, জিরো ধরবো। অর্থাৎ এ বি কি জিরো। তাহলে এ বি যদি জিরো হয়, এ বি আমরা কি করে পেয়েছিলাম I2 মাইনাস I1 করে। তাহলে I2 মাইনাস I1 সমান কি হয়ে যাবে, জিরো। অতএব I1 সমান কি হবে, I2। তাহলে এক্ষেত্রে থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপতন ও নির্গমন কোণের মান যদি সমান হয়, তাহলে রশ্মির চ্যুতিকোণ কি হবে, সর্বনিম্ন। তাহলে এটাই হচ্ছে কিন্তু কোন একটি প্রিজমের ক্ষেত্রে সর্বনিম্ন চ্যুতিকোণের শর্ত। অর্থাৎ যদি আপতন কোণ এবং নির্গত কোণ দুজনের মান সমান হয়ে যায়, তাহলে যে তার ফলে যে ওই পার্টিকুলার প্রতিসারক কোণ বিশিষ্ট এবং পার্টিকুলার প্রতিসরাঙ্ক বিশিষ্ট যে প্রিজমটা আমরা নেবো, তার ক্ষেত্রে কিন্তু এইটাই হবে সর্বনিম্ন চ্যুতিকোণের মান, যেটা ডেল্টা এম। এরপরে আমরা গাণিতিক ভাবে কিভাবে প্রমাণ করব, না আমরা অলরেডি আগে আমরা জেনেছি যে প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের যে রাশিমালা সেটার মান কত হয়, না ডেল্টা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে I1 আর I2 হচ্ছে কি আপতন কোণ এবং নির্গত কোণ, আর এ হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ।
তাহলে একটি নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে পিজমের কোণ এ তো ধ্রুবক থাকবে অবশ্যই। তাহলে যদি একটি নির্দিষ্ট পিজমের ক্ষেত্রে এ ধ্রুবক থাকে তাহলে যে ডেল্টা ইজিক্যাল টু ডেল্টা এম হবে সেটা কার মানের উপর নির্ভর করবে, না I1 প্লাস I2 এর উপর। তাহলে এখানে আমরা এ কে কেন ধ্রুবক রেখেছি, কারণ আমরা যে প্রিজমটা নিচ্ছি তার একটা প্রতিসরাঙ্ক নির্দিষ্ট থাকবে এবং তার তাহলে সেক্ষেত্রে প্রতিসরক কোনটাও নির্দিষ্ট হবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এ কে ধ্রুবক নিই তাহলে ডেল্টা কখন ডেল্টা এম অবস্থানে যাবে তখন সেটা কার উপর ডিপেন্ড করবে, না I1 প্লাস I2 এর মান। যেহেতু এটা ধ্রুবক আমরা নিয়ে নিয়েছি তাহলে সেক্ষেত্রে আমরা এর সাপেক্ষে কোনো ভ্যারি করব না। তাহলে এবার দেখো এই যে I1 আর I2 তো আমরা এখানে ওই গ্রাফ অনুযায়ী কিছুই পাইনি, তাহলে সেখানে আমরা কি পেয়েছিলাম I2 মাইনাস I1 পেয়েছিলাম। তাহলে এখানে আমরা একটা বীজগণিতিক ফর্মুলাকে ইউজ করব যেখানে আমরা I1 প্লাস I2 কে একটু ডিফারেন্ট ফর্মে লিখবো। দেখো I1 কে লেখা হয়েছে কি রুট ওভার I1 এর স্কোয়ার। তাহলে রুট ওভার I1 এর স্কোয়ার মানে কিন্তু আলটিমেটলি এটা I1 কেই বোঝাচ্ছে। আবার প্লাস দিয়ে কি লিখেছি I2 কে লিখেছি রুট ওভার I2 স্কোয়ার। তাহলে রুট ওভার I2 স্কোয়ার মানে আবার সে একই ব্যাপার। তাহলে এক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস আনতে গেলে আমাকে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে এ মানে কত রুট I1 এবং বি মানে হচ্ছে রুট I2। তাহলে এখানে কি হচ্ছে রুট I1 মাইনাস রুট I2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট I1 ইন্টু I2। তাহলে এখানে I1 প্লাস I2 ন্যূনতম কখন হবে, না যখন এই মানটা কি হবে জিরো, অর্থাৎ I1 মাইনাস I2 এর মান যখন জিরো হবে তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, না I1 প্লাস I2 এর মান কি হবে সর্বনিম্ন হবে। তাহলে রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2 কখন জিরো হবে, যখন I1 প্লাস I1 ইজিক্যাল টু I2 হবে। তাহলে সেক্ষেত্রে I1 ইজিক্যাল টু I2 কিন্তু আমরা আগেও পূর্বে গ্রাফেতে অলরেডি পেয়েছি, তাহলে সেই গ্রাফিক্যাল নিয়মটাও তোমরা ব্যবহার করতে পারো। তাহলে ধরা যাক এখানে যেহেতু যখনই I1 ইজিক্যাল টু I2 হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে I ধরে নিলাম। তাহলে I1 ইজিক্যাল টু I2 সমান I, অর্থাৎ কি এটা আপতন কোণ। তাহলে সমীকরণে আমরা এবার বসাবো। তাহলে এখানে যে পূর্বে যে সমীকরণ যেটা পেয়েছিলাম I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে I1 I2 এর জায়গায় দুটোতেই যদি I বসাই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 2I। তাহলে ডেল্টা এম সমান কি হবে এক্ষেত্রে 2I মাইনাস এ, অর্থাৎ যেটা প্রিজমের সর্বনিম্ন চ্যুতিকোণের মান। এবার যেটা এই পার্টের একদম লাস্ট যে টপিক সেটা হচ্ছে কি ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম, প্রিজমের প্রতিসরক কোণ এ এবং প্রিজমের উপাদান প্রতিসরাঙ্ক মিউ, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা, এখানে আমরা তিনখানা সূত্র অ্যাপ্লাই করব। প্রথমটা কি প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা সমান কি I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 প্লাস I2 মাইনাস এটাকে এক নম্বর দিয়ে রাখছি। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা কি জেনেছি, না I1 ইজিক্যাল টু I2 হয়। তাহলে I1 ইজিক্যাল টু I2 যখন হবে R1 ইজিক্যাল টু R2 হবে। কেন হবে, না সেটা আমরা পাশে প্রমাণ করছি। তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি জেনেছি, না কোনো একটি প্রিজমে যদি প্রতিসরাঙ্ক মিউ হয় তাহলে মিউ ক্ষেত্রে প্রথম প্রতিসরক তলের জন্য সাইন I1 বাই R1 হবে এবং দ্বিতীয় প্রতিসরক তলের জন্য কি হবে, না সাইন I2 বাই R2। তাহলে প্রথম প্রতিসরক তলের জন্য কি হচ্ছে সাইন I1 বাই R1, দ্বিতীয় প্রতিসরক তলের জন্য কি হচ্ছে সাইন I2 বাই R2। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি I1 ইজিক্যাল টু I2 হয় তাহলে এখানে দেখো সাইন I1 ইজিক্যাল টু সাইন I2 হয়ে যাবে। তাহলে এখানে সাইন অর্থাৎ I2 টাকে নিচে লিখলাম, R1 টাকে উপরে তুলে দিলাম। তাহলে এখানে কি লিখলাম সাইন I1 বাই সাইন I2 সমান সাইন R1 বাই সাইন R2। তাহলে সাইন I1 আর সাইন I2 যদি সেম হয়ে যায় তাহলে এখানে আমরা লিখতেই পারি যে সাইন R1 বাই সাইন R2 সমান 1। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি সাইন R1 ইজিক্যাল টু সাইন R2, তাহলে R1 ইজিক্যাল টু R2। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করলাম কি, না যদি I1 ইজিক্যাল টু I2 হয় ডেল্টা এম অবস্থানে তাহলে R1 ইজিক্যাল টু R2 হবে। তাহলে I1 ইজিক্যাল টু I2 টাকে আমরা I ধরছি আর R1 ইজিক্যাল টু R2 টাকে আমরা R ধরছি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, না ডেল্টা এম সমান 2I মাইনাস এ। তাহলে I সমান কি হয়ে যাচ্ছে ডেল্টা এম প্লাস এ বাই 2, এখান থেকে আমরা পরিবর্তন করে পাচ্ছি। আর দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু R1 ইজিক্যাল টু R2 আর আমরা অলরেডি আগে জানি যে না এ সমান, আমরা যখন চ্যুতিকোণ নির্ণয় করেছিলাম তখন আমরা এ সমান কি ধরেছিলাম, কাকে ধরেছিলাম, না R1 প্লাস R2 টাকে আমরা কি ধরেছিলাম এ হিসাবে ধরেছিলাম। সেই তুলনা থেকে মনে করে দেখো, তাহলে এখানে R1 আর R2 এর জায়গায় দুটোতেই যদি আমরা R বসাই তাহলে এ সমান কি হয়ে যাবে 2R। তাহলে এখান থেকে R সমান কি হয়ে যাচ্ছে a বাই 2। এবার দেখো এই 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ থেকে আমরা একটা ডিফারেন্ট ফর্মে বসাবো। তাহলে আমরা জানি কোন একটি প্রিজমের ক্ষেত্রে জেনারেলি যদি I1 আর I2 যদি সেম হয়ে যায় তাহলে আমরা I ধরলাম, আর R1 R2 যদি সেম হয়ে যায় তাহলে কি R ধরলাম। তাহলে এই সমীকরণে দুটো মানের জায়গায় আমরা একটা মান বসাবো, অর্থাৎ মিউ সমান কি লিখবো আমরা সাইন I বাই সাইন R।
তাহলে এখানে সাইন আই বাই সাইন আর লিখলাম, আর আই আর আর এর জায়গায় আমরা দুটো মানকে বসাবো, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, আই এর জায়গায় কি বসবে ডেল্টা এম প্লাস এ বাই টু সাইন অফ, আর নিজেরটা কি বসবে সাইন অফ এ বাই টু। তাহলে এইটা হচ্ছে ফাইনালি আমার মিউর সঙ্গে, দেখো এখানে তিনটে রাশি কিন্তু কানেক্টেড আছে, একটা হচ্ছে মিউ অর্থাৎ প্রিজমের প্রতিসরাঙ্ক, দ্বিতীয় হচ্ছে প্রিজমের প্রতিসরক কোণ এ, আর তৃতীয় হচ্ছে প্রিজমের সর্বনিম্ন চ্যুতি কোণের মান ডেল্টা এম। তাহলে এই তিনটে রাশির মধ্যে সম্পর্ক কিন্তু এই সমীকরণ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত, এর পরবর্তী ক্লাসে আমরা নেক্সট থেকে আলোচনা করব। থ্যাংক ইউ।